আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব, আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব যে তারা একজন নারীর যুক্তির পাল্টা। কিন্তু বারিশা ফারহানা একটু একপেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে, সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে, আমি কি বলবো, তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না, এইটা তারা প্রত্যাহার করেছে, এইটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না, এটা তারা সাপোর্টও করে না, এটা এরকম কিন্তু তারা বলছে। আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন, কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন, ওইটাও কিন্তু একটা বাস্তবতা। খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ, নারীরা পছন্দ করে না, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখিনি। অদ্ভুত কাণ্ড, দেখেন 17 বছর, ইটস আ লং টাইম, আমি কোনো নারীকে দেখিনি। দুই হলো, হেফাজত কখন বলল? যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না, এক। দুই হলো, হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে, ইসলামে এই ব্যাপারে কি বলা আছে? একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না, অ্যালাউ করে না? কেউ তো বলেন নাই। সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয়, আমার এনসিপির ভাইরাও ছিলেন, আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও, হেফাজতে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন, হাত পাখা যে, হ্যাঁ, তারাও সম্ভবত ছিলেন, মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন কেন জানেন? আমি আপনাকে বলি, একটা লাইন, আমাদের মনে, মগজে, মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়, কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না, ওরা সাব হিউম্যান। তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস, আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে, তাই না? আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই অধিকারগুলির কথা একটু বলতেন, যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি, মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো, যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন, শ্রমিকের প্রতি কেমন, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক? কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে, কিন্তু দোষ দেয় অন্যদের। ইন্টারেস্টিং। কিন্তু দেখুন, আমি আপনাকে শুরুতে বলেছি যে এভরিথিং ইজ পলিটিক্যাল, নাথিং ইজ আউটসাইড পলিটিক্স। সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনার সাথে শেয়ার করি। ধরুন আমার দল যখন 2018 সালে নির্বাচনে গেল, আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায়, সেই কনস্টিটুয়েন্সিতে আগের 7 বারের এমপি ছিলেন। সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি, ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন। সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল, কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে। আচ্ছা, আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি? সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো, মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু, এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন। আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই, একেবারেই নাই। সো আমার ইউএসপিটা কি ছিল? আমার ইউএসপি ছিল আমি ওরেটর, আমি কথা বলতে পারি, এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে, যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে। আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি, ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে, খালেদ ভাই, আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না, কেন 50% নারী যেই দেশে, সেই দেশে, বা 53% সেই দেশে, কেন অন্তত 33% আসনে, ঠিক আছে, 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না কেন জানেন?
বিকজ দুটো কারণ। এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই, আসলেই নেই খালেদ ভাই। এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না, এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী, আমাদের রাষ্ট্র। না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি চমৎকার করে বলেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে লিড নেয়ার থাকে। এখন আমরা যত বেশি জামাত শিবিরের, এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি, এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেইনস্টও আসলে করতে পারবো কিনা, বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা। খালেদ ভাই, আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে, আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস ওয়ে, জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না, না, বিএনপি এটা বিশ্বাস করে না। কেন আমি বলি আপনাকে, আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই, একটা দুটা না, কয়েকটা জরিপ হয়, দলের কয়েকটা জরিপ হয়, এজেন্সিগুলোর জরিপ হয়, এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায়। আমরা যদি কনস্টিটিউয়েন্সিতে ইভেন ধরেন, আমি আমার ব্যাপারে বলতে পারি, আমি কনস্টিটিউয়েন্সিতে কতদিন পর গেলাম, কয়টা মিটিং করলাম, কোন কোন ইউনিয়নে মিটিং করলাম, কোনটাতে লোক কেমন হলো, এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায়। তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব, আই মিন ইট, আমার কাম হোয়াট মে, আমি কন্টেস্ট করব, দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপগুলোতে, তখন দল তো ওই আসন চায়, দল তো আর কোনো আসন হারাইতে চায় না, সো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই, তারা দিতেই হবে। সো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে, মোটা দাগে খালেদ ভাই, মোটা দাগে। হ্যাঁ, কিন্তু তার আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায়, কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয়, মেয়েদেরকে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয়, যেটা একটা পুরুষকে পড়তে হয় না। আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন, গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে, বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না, কোনোদিনই মুখ্য ছিল না, মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী, অর্থাৎ আপনি বোধহয় জামাত শিবিরকে বলেছেন, এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা, জাসি বোতল ছুঁড়ে মেরেছে, জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে, এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে। লাস্ট আপনি বলছেন, যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য, জাসি এই সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে, আবার হারবে। আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে, আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন, আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। খাদিজাতুল কুবরা আত-তাহেরা তিনি কুমারী ছিলেন না, তিনি তালাকপ্রাপ্তা ছিলেন, বয়স্কা ছিলেন। আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী, প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময়, মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য। তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন, কুমারী ছিলেন না, বিধবা ছিলেন, বলেছিলাম উইডো, আরবিতে যেটাকে বলা হয় আরমালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন, তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী, 14 বছরের, 15 বছরের, ষোড়শী, তন্নি, অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল, যার আগে বিয়ে হয়নি, যার আগে কোনো বিয়ে হয়নি, ইনট্যাক্ট। এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট, আগে বিয়ে হয়নি, আগে কোনো সংসার হয়নি, আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি, এরকম একজন অল্প বয়স্কা সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেননি। তিনি তার চেয়েও বেশি বয়সের, বয়স্কা, তালাকপ্রাপ্তা, কুমারী নন, এরকম একজন নারীকে, আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তানও তার ছিল আগের সংসারের, এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দোষ প্রমাণ করতে যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, আল্লাহর আদেশে করেছেন। যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা বিয়ে করতেন না, ওনার চেয়ে বেশি বয়স্ক করতেন না, কুমারী নারী দেখে, অল্প বয়স্ক নারী দেখে করতেন। এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কনটেক্সট, এটা ছিল কনটেক্সট। এইটার কাট পিস করে আগে পিছে কেটে দিয়ে 2 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও এনে দাঁড় করানো হচ্ছে। আপনি দেখবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে,
যেখানে আমি 6 জন মহিয়সীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি। আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি, তো সেখানে আমি সবসময় আমার প্রিয় বোনদেরকে, শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক। ইটস কম্পালসারি, ম্যান্ডেটরি ফর এভরি মুসলিমা, এভরি উইমেন। আপনাদেরকে এটা পড়তে হবে, ঘরে 6 জনের জীবনী রাখতে হবে। তখন আপনি খেয়াল করবেন যে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন, কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি। শি ওয়াজ এ শেল্টার ফর আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছাতার মতো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছায়া দিয়ে রেখেছেন। ওনার কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সারাদিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন। আকাশ থেকে একজন নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা। এবং সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, ওয়া ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই। ওনার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রীকে তিনি গ্রহণ করেননি। 25 বছর, দীর্ঘ 25টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সাথে সংসার করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর সময়টা তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে কাটিয়েছেন। ওনার এই জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে, যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার, তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম, কারণ তখনকার কনটেক্সট ছিল ভিন্ন। আর যেখানে আমি অ্যাথিস্টদের, নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিগ্যামি, বহু বিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত, বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে, আল্লাহর বিশেষ নির্দেশনায়। তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরাকে কেন তিনি বিয়ে করলেন, উনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল। তো এটা ছিল কনটেক্সট, সম্মানিত ভাইরা। তো আমাদের এই 2-4 বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নিয়াতের ধারক বাহক, এটা আল্লাহ রাসূলের কোন ধরনের সুন্নত আমার জানা নেই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ের, কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন। নিশ্চয়ই আপনাদের অনেক পটেনশিয়াল আছে। যারা আমার বিরুদ্ধে এরকম ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের 2-4 বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন, তাদের অনেক পটেনশিয়াল আছে। আপনারা আপনাদের পটেনশিয়ালগুলোকে, সমাজের যে অসঙ্গতি, সমস্যা, এগুলো নিয়ে কথা বলুন। সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন, আপনারা ওয়াজের ময়দানে আসুন। এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে, নিঃসন্দেহে রিসিভ করে নেবে। কিন্তু আপনারা এই জাতীয় কনস্ট্রাকটিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোট ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন, এটা আসলে সুন্নিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী। তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আহলান ও সাহলান, আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে। আমি পরে ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম। তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক। তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ, যে কারোর প্রতি বিদ্বেষী হয়ে এই জাতীয় কাজ যদি আমরা করে থাকি, তাহলে এটা কখনোই সুফল বয়ে আনবে না। যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি, ইসলাম নিয়ে এত বিভাজন, এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, উনি এই পথে, উনি এই মতে, আমি যাব কোন পথে। সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি, আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিসিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি। আমরা যেন বিদ্বেষী না হই, কারোর ব্যাপারে হৃদয়ে যেন হিংসা পোষণ করে না রাখি। যারা আমার হেইটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন। আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই 10 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না। তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে, আপনার ঘরে পৌঁছেছে। আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে। আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে।
সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার প্রতিও নাসিহাত, আপনাদের সকলের প্রতি নাসিহাত যে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সম্মান দিয়ে থাকেন, আল্লাহ অপমান করে থাকেন। সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই, আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি, আমরা যেন কারোর পিছু লেগে না থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেকে অনেক প্রশ্ন করছেন, প্রায় ৭,৫০০ ভাই বোন আপনারা ইতিমধ্যে এই লাইভটিতে যুক্ত হয়েছেন। আই লাভ ইউ অল, আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। উহিব্বুকুম ফিল্লাহ। আমাদের এই ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য, আমরা এই কামনা করি। অনেক অনেক প্রশ্ন করছেন, তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না। দুই একটি প্রশ্ন আমি একটু করে নক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আপনার মতো আগান, ওই ভাইদের আমরা আপন মনে করলো। আচ্ছা, যাই হোক, আমরা প্রত্যেককে ভাই মনে করি। বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি, প্রথমে 2 রাকাত, পরে 1 রাকাত পড়বেন, অথবা 3 রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো। এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি। আমরা এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কতটুকু পর্দা করতে হবে, পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলেঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি। ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম, শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার 2 চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো 1 চোখই যথেষ্ট, সো আমি 2 চোখ খোলা রাখবো কেন, আমি 1টি চোখ খোলা রাখবো। সো ওনাদের পর্দাগুলো ছিল এমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা তাহরা, ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বিঘত। আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 হাত ঝুলিয়ে দিবে। সো নারীদের সম্মান যেহেতু বেশি, স্ট্যাটাস যেহেতু বেশি, ওনাদের পর্দাও বেশি। আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না। 1000 টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে, অর্ধেক পকেটের ভেতরে, এভাবে কিন্তু রাখি না। আমরা একেবারে ভেতরের পকেটে রাখি। দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্দুকের ভেতরে রাখি। সো নারীদের যেহেতু সম্মান বেশি, ওনাদের পর্দাও বেশি। সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি। কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয়, সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হিজাব, তবে এটা রুকসাতের উপর আমল। আল্লাহু আ'লাম। বেশা ফারহানা, আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনার কাছে প্রশ্ন করার আগে, যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71-এর স্বাধীনতার পক্ষে কথা বললে জীবন চলে যায় বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ছাত্রদল নেতা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যা নিয়ে এই মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 37% মনে করছেন সঠিক, শতকরা 63% মনে করছেন সঠিক নয়। কিন্তু বেশা ফারহানা, আমার একদম একটা স্পষ্ট প্রশ্ন, আসলে বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71-এর স্বাধীনতার পক্ষে কথা বলা, বা কারা তার সঙ্গী হবে, কারা জঙ্গি হবে, এই জিনিসগুলি কিন্তু 78 সালের পর থেকে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে, জাতিকে বিএনপি পথ দেখিয়েছে, বিএনপি ইনক্লুশন করেছে। বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে। বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, জোট করে যা করার না তাও করেছে। এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল, আমি জনাব ইশাকের সাথে একদম একমত। যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো, ওর যদি জামাতকে লাগতো, তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না। বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী, মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতার রাজনীতি আপনি মনে করেন কিনা? দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে
জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে 2001 সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত 15 বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলারও করা হয়েছে। বিএনপি কিন্তু 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল 96 সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমার যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন। না, আমি কিছু বলতে চাইতেছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলা আত্তরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে 71-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন, এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত 15 বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে শামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে, প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা 10-0 পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে 4র্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোনো দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন, বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে। তাদেরকে আরেকজন
মানে মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে? একদম না খালেদ ভাই, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে ডিফার আপনি করছি। একটু আপনি একটু জি। সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। জি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংবিধানে সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যে জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন বেঁচে পারে না, যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময় আপনার 2001 সালে আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন 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 তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার ওইটা করবে বলছিল, ওইটা করবে বলছিল, তারপরেও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তৈলে কি আর করবে? ওইটা করবে বলছিল না, বেঁচে পারেন। আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটাকে আর কোনোদিন করবে না? এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারের বেশি, মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না, পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3 বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী করবে না। এই স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ, দিব। এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রশ্নটা আছে, এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্ম বিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে? আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন, মানে আমি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে। তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি। এই ফিলটা আপনারও হচ্ছে কিনা, দুটি মিলিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটাতে আসি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা, যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো, এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে, আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে। কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার দুটি দল হতো না। দুই হচ্ছে, এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে
পলিটিক্স তো আসলে দুই ধরনের, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, জাতির ভিত্তিতে হতে পারে। যেমন গত 15 বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি, বাঙালি জাতি, হ্যাঁ, মানে হাজার বছরের বাঙালি জাতি, এই 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 আইডেন্টিটিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি। ফর এক্সাম্পল, ভারতে আমরা মোদির রাজনীতি দেখি, হিন্দুত্ববাদ, হিন্দুকে আইডেন্টিটি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুরপাক খায়। আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন, স্বাস্থ্যে আপনি কি করবেন, সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন, বৈষম্য নিরসনে আপনি কি করবেন, বেকারের জন্য আপনি কি করবেন, অর্থাৎ কল্যাণমূলক যেই রাজনীতি, সেটার একটা আলোচনা, সেটার একটা ডিবেট, সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে, এই আশাটা আমি করেছিলাম, হয়তো বা খুব বেশি আশা করেছিলাম। কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি, যে আলোচনাটা নিয়ে না, বিশ্বাস করেন, আমি তো খুব রেগুলার গ্রামে থাকি, গ্রামে আসি, আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই। আমি ঢাকায় যখন থাকি, আমি ইচ্ছাকৃতভাবে, যদিও আমার প্রয়োজন নাই, আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি, সিএনজিতে চড়ি, সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারি, জানতে পারি উনি আসলে কি নিয়ে চিন্তিত। বিকজ ওনারাই তো দেশের মেজরিটি, তাই না? ওনারাই তো মেজর শেয়ার হোল্ডার। ওনারা কিন্তু ওই কল্যাণমূলক রাজনীতি, যে বিষয়গুলো নিয়ে আলাপ করে, যে বিষয়গুলোর চর্চা, কল্যাণমূলক, আমাদের সময় শেষ হয়ে আসছে, একটু যদি শেষ করেন সময় শেষে। আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি, জামাত, এনসিপির রাজনীতি হচ্ছে এরকম, বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব, স্বাস্থ্যে এগুলো করব, শিক্ষায় এগুলো করব, বেকারত্ব নিরসনে, জামাত দিচ্ছে তার প্রস্তাব, এনসিপি দিচ্ছে তার প্রস্তাব, সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু না, রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না, এটা কি গোলাম আজমের বাংলা কিনা, গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, আমাদের মানে এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো, যে মানে রাজনীতির খোরাক হতে পারে, কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না। আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনোদিন? বাংলাদেশ তো সবসময় রেটরিক নিয়ে রাজনীতি হয়, মানে মুক্তিযুদ্ধের স্লোগান কোনটা কোনটা আসলে জামাত ইসলামী, কোনটা আসলে বিএনপি। জি বলেন, মাস পিপলের রাজনীতি হয়েছে? হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো, কিন্তু হয় নাই, হওয়ার শুরুটাও হয় নাই। এতে কি হয় জানেন, আইডেন্টিটি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয়, সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, এই যে নারীর অধিকার কমিশন, আমি আবারও আমাদের প্রাথমিক আলোচনায় ফিরে যাই, এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের 4 বিয়ের মধ্যেই ঘুরপাক খায়, কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে, জাকাত দেওয়ার কথা বলা আছে, ঘুষ না নেওয়ার কথা বলা আছে, আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার ব্যাপারে, জমি দখল করা, এতিমের সম্পদ দখল করা, রাইট? অ্যাবসলিউটলি, এতিমের সম্পদ দরকার ব্যাপারে এত হার্শ আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই, এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না। নারীর পোশাক, পুরুষের বিবাহ, এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকে টকশোতে আলোচনা করছেন খালেদ মহিউদ্দিন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানাকে ইতিমধ্যে বিএনপি থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে এবং বিএনপির কঠোর বিরোধিতা করতেছে বর্তমানে রুমিন ফারহানা। সেই বিষয়টি আপনারা কতটা জানেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীর বক্তব্য সাথে ছিলেন। মিজানুর রহমান আজহারীর কথাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটি আপনি আমি সবাই কম বেশি ভালো জানি এবং টের পাচ্ছি। তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যদি একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ আমরা গিফট করতে চাই, তাহলে আমাদেরকেই কাজ করতে হবে এবং এই সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমাদেরকেই কাজ করতে হবে এবং ভালো মানুষদেরকে সিলেক্ট করে তার পিছনে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসা সেই সব ব্যক্তিদেরকে দূরে ঠেলে দিতে হবে এবং তাদের পিছন থেকে হাত সরিয়ে নিতে হবে, যাতে করে তারা আস্তে আস্তে শক্তিহীন হয়ে পড়ে এবং তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারবেন। ভালো থাকবেন।